আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গিয়েছেন বিহারের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজে প্রায় 57 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে এই কাজটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। যদি পশ্চিমবঙ্গে শুরু করা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে অথবা কোন কোন কাগজপত্র দেখাতে হবে, তাছাড়াও কিভাবে আপনারা সেই এসআইআর এর ফর্মটি পূরণ করবেন। কারণ আপনারা জানেন এসআইআর কিন্তু একটি ফর্মের সাথে আপনাদের একটি কাগজ জমা করতে হবে অথবা আপনাদের বয়স হিসেবে কিন্তু 2-3টি কাগজও জমা করতে হতে পারে। তো কোন কোন কাগজপত্র আপনাদের জমা করতে হবে, তাছাড়াও ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং ফর্মে যদি কোনো এক জায়গায় ভুল করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাছাড়াও এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন, এই এসআইআর নিয়ে সম্পূর্ণ নতুন কি কি আপডেট চলে এসেছে, অর্থাৎ কাদের কোনো ধরনের কাগজ দেখাতে হবে না, তাছাড়াও জন্মের শংসাপত্র না দেখালে কি ভোটার তালিকা থেকে আপনার নামটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ অনেকেরই কিন্তু জন্ম সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে, তাছাড়া 1987 পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম শংসাপত্র দেখাতে হবেই কি, এ বিষয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য নথি দেখানো যাবে, অর্থাৎ অন্য কোনো নথি দিয়ে কি আপনি এটা প্রমাণ করতে পারবেন যে আপনি একজন ভারতীয়। ভোটার তালিকায় নাম না থাকলে কি নাগরিক নয়, অর্থাৎ নাগরিকত্ব যাবে কিনা, সে বিষয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও অনেকেই বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন, সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং কিভাবে খুব সহজে বুথ অনুযায়ী আপনার নাম খুঁজবেন অথবা আপনার বাবা মায়ের নাম খুঁজবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিও শুরুতেই আপনাদের একটি তথ্য জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেক্ষেত্রে 50% উপরে কোনো ধরনের ভোটার কার্ড ধারীকে অতিরিক্ত নথি দিতে হবে না, অর্থাৎ শুধুমাত্র একটি নথি থাকলেই কিন্তু হয়ে যাবে, অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হবে। তো কোন নথিটির কথা উল্লেখ করা রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না, যে কোন কোন কাগজপত্র আপনাকে লাগবে অথবা শুধুমাত্র একটি নথি থাকলেই হবে কিনা। তাছাড়াও জন্ম সার্টিফিকেট নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন, এই জন্ম সার্টিফিকেট লাগবেই কিনা অথবা এই জন্ম সার্টিফিকেট ছাড়া হবে কিনা, সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা জেনে নিচ্ছি এই এসআইআর কি, তাছাড়াও এসআইআর নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নিচ্ছি। এরপরই আমরা জেনে নিচ্ছি যে কিভাবে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইনুমারেশন ফর্মটি পূরণ করবেন এবং কোন কোন কাগজপত্র আপনাদের বয়স হিসেবে দিতে হবে, তাছাড়াও কাদের কোনো ধরনের কাগজ দিতে হবে না, শুধুমাত্র ইনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। দেখুন, প্রথমেই বলা হচ্ছে বিজেপি বলছে সাফাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলা শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র, বিষয়ে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শর্ট ফর্মে হচ্ছে কিন্তু এসআইআর, যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন, কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। প্রথমেই বলা হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি। নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে, অর্থাৎ সর্বশেষ প্রত্যেকটা রাজ্যেই কিন্তু 2002 সাল থেকে 2004 সালের মধ্যে শেষবারের জন্য এসআইআর হয়েছিল। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন, তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী আগস্ট মাসে, অর্থাৎ এসআইআর করার পর এই আগস্ট মাসের 1 তারিখেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারে ভোটার তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ কারা সঠিকভাবে এই এসআইআর এ নাম নথিভুক্ত করালো তাদের নামটাই কিন্তু সেই 1 আগস্টের যে ভোটার লিস্ট হবে সেই ভোটার লিস্টে থাকবে। তাছাড়া যাদের নাম বাদ পড়ে গিয়েছে তাদের নাম কিন্তু আর সেই ভোটার লিস্টে থাকবে না। এখানে যে 2003 সালের কথা বিহারে বলা হয়েছে সর্বশেষ এসআইআর হয়েছিল, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য 2002 সালে হয়েছিল, অর্থাৎ সর্বশেষ আমাদের এসআইআর হয়েছিল 2002 সালে। তো এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখুন, কি কারণে এই কথাটা বললাম সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন। এরপর বলা হয়েছে কি কি নথি থাকা প্রয়োজন।
বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন, বাংলার ক্ষেত্রেও কিন্তু এই 11টি নথিই হবে। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকেরা, কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো 1 নম্বরে, অর্থাৎ কোন কোন নথি উল্লেখ করা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা এখন আপনারা দেখে নিন। আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। 2 নম্বরে বলা হয়েছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি অথবা কেন্দ্র অথবা রাজ্যের নথি থাকলে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি থাকলে সেটাও কিন্তু গ্রাহ্য হবে। 3 নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র। 4 নম্বরে বৈধ পাসপোর্ট। 5 নম্বরে যে কোনো বোর্ডের বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে। 6 নম্বরে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি করতে পারবেন প্রমাণ, তবে সেটা কিন্তু রাজ্য স্তরের থেকে হতে হবে। 7 নম্বরে বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, এই যে কাস্ট সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি, এনআরসির তালিকায় যদি নাম থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও হবে। 9 নম্বরে বলা হয়েছে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। 10 নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, অর্থাৎ দলিল পর্চা ইত্যাদি দিয়ে, অর্থাৎ দলিল পর্চা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এই নাগরিকত্ব। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দিলেই আপনার হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটি নথি দিয়েই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এই এসআইআর এ। তো এখানে কিন্তু 11টি নথি গেল, আরো একটি নথি রয়েছে। কি নথি রয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। এরপরই বলা হয়েছে আধার, ইপিক, রেশন কার্ড চলবে না কেন, অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত কার্ড কিসের কারণে চলবে না সেটা নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি অর্থাৎ ইপিক এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না, অর্থাৎ এই রেশন কার্ড, আধার কার্ড অথবা ভোটার কার্ড এগুলোকে কিন্তু বিবেচনা করা যাবে না এই 11টি নথির মধ্যে। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন। এক কথায় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু এসআইআর এর নাম তোলা যাবে না। এরপরই বলা হয়েছে সকলকেই নথি জমা দিতে হবে না, সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসেবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। অর্থাৎ বিহারে 2003 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল, 2003 সালের লিস্টটাকে ধরেই কিন্তু পরবর্তী এসআইআর হচ্ছে। সেরকম পশ্চিমবঙ্গে সর্বশেষ 2002 সালে এসআইআর হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু আমাদের 2002 সালটাকেই ধরা হবে। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যাদের 2003 সালে সর্বশেষ ভোটার লিস্টে নাম ছিল অথবা এসআইআর এর পর যে লিস্টটা বের করা হয়েছিল সেই লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে একটি নথিও কিন্তু তাদের দিতে হবে না। আবারও জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে শুরু হলে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র তাদের এনুমারেশন ফর্মটি ফিল আপ করে জমা করলেই হয়ে যাবে বিএলওর কাছে। এবং এখানে আরো একটি তথ্য জেনে নিন, যাদের বাবা মায়ের নথি দিতে হবে সেক্ষেত্রে যদি 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থেকে থাকে সেখান থেকেও কিন্তু হবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টটাকে কিন্তু অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে যদি বাবা মায়ের নাম থাকে, বাবা মায়ের ডকুমেন্টস যে চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে কি প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হচ্ছে সেটা কি প্রক্রিয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। একটু পরেই আপনাদের আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি, ফর্মে কি কি উল্লেখ করা রয়েছে, কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন বিএলও, তার কাছে গিয়ে নথি জমা করতে হবে ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন, তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে,
তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, অর্থাৎ কিভাবে কাজ হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে এই এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কি কি প্রশ্ন উঠেছে বিস্তারিত জেনে নিচ্ছি। বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির, তার মধ্যে অন্যতম সময়। প্রথমত, কেন 1 মাসের সময়সীমায় এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? কেন ভোটের 3 মাস আগেই এসআইআর করতে হলো? ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জেরেই বিজেপি জোট বিহারে জিতেছিল? কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া 56 লক্ষ ভোটারের মধ্যে 21.5 লক্ষ মৃত এবং 31 লক্ষ অন্যত্র চলে গিয়েছেন। 1.5 লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম রয়েছে। অর্থাৎ 56 লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয়। কমিশনের আরো বক্তব্য, যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনোভাবে রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময়ই হবে। অতীতেও তাই হয়েছিল। পাল্টা বিরোধীদের বক্তব্য, অতীতে নেভি সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় ধরে, ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হয়েছে। বিরোধীদের দাবি এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে বিতর্ক অনেক রয়েছে। কমিশন যে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, জমির দলিল বা বনাঞ্চলের অধিকারের শংসাপত্রে জন্ম তারিখের উল্লেখ থাকে না, তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা? বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নেই, তাহলে তা কিভাবে নথি হিসেবে নির্ধারিত হলো? আরজেডি নেতা তেজস্বী যাদবের কথায় এ তো দাবার ঘুঁটি দিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন। মূলত এই কয়েকটি বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনারা সেই এনুমারেশন ফর্ম অথবা যে যাচাইকরণের ফর্মটি দেওয়া হবে বিএলওর কাছ থেকে সেটা পূরণ করবেন এবং সেখানে কোন কোন বিষয়গুলো চাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু একটি বয়সের উল্লেখ রয়েছে, অর্থাৎ কোন কোন বয়সে আপনাদের কোন কোন নথি দিতে হবে সেটাও কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। সেটাও এখন আমরা দেখে নিচ্ছি। এটাই হচ্ছে এনেক্সা সি এনুমারেশন ফর্ম। বিহারে এই ধরনের ফর্মই কিন্তু পূরণ করা হয়েছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে ইলেক্টরার্স নেম, ইপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, সিরিয়াল নং, পার্ট নং, এছাড়াও এসিপিসি নেম, স্টেট, এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ আপনার বাড়িতে যে বিএলও আসবে তাদের কাছে এই ধরনের ফর্ম কিন্তু আপনার নামে একটা আগে থেকেই প্রিন্ট করা থাকবে। অর্থাৎ আপনার নাম থাকবে, আপনার ভোটার কার্ড নম্বর থাকবে, এসিপিসি নেম থাকবে, আপনার রাজ্যের নাম থাকবে। এরপর এই জিনিসগুলো কিন্তু আপনাকে পূরণ করে সেই বিএলওর কাছে জমা করতে হবে। তাছাড়াও আপনার বয়স হিসেবে কোন কাগজপত্রটা লাগবে সেটাও কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। তো সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলা হচ্ছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার যে আগের ভোটার কার্ডের ছবি রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। এরপর এখানে বলা হয়েছে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ আপনার কিন্তু কারেন্ট যে ছবি রয়েছে অথবা বর্তমানকার যে ছবি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে একটা পাসপোর্ট মাপের। এরপর এখানে ডেট অফ বার্থ আপনার দিতে হবে, এখানে আধার নম্বর দিতে হবে, সেটা অপশনাল রয়েছে, অর্থাৎ আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে মোবাইল নম্বর দিতে হবে, ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম এখানে দিতে হবে, অর্থাৎ বাবার নাম কিন্তু এখানে দিতে হবে। যদি বাবা বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। এরপর মায়ের এখানে নাম দিতে হবে। মা যদি বেঁচে থাকে অথবা মায়ের যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে মায়ের কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। এরপর এখানে স্পাউস নেম দিতে হবে। বলা হয়েছে ইফ অ্যাপ্লিকেবল, যদি সেটা প্রযোজ্য হয় সেক্ষেত্রে কিন্তু এখানে স্পাউস নেম দিতে হবে, অন্যথায় কিন্তু স্পাউসের নেম দেওয়ার প্রয়োজন নেই। এরপরই বলা হয়েছে ইপিক নং, যদি স্পাউস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্পাউসের এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। অর্থাৎ যদি কোনো স্ত্রী এখানে আবেদন করে এবং স্ত্রী যদি স্বামীর নাম এখানে স্পাউসের জায়গায় দিতে চায় সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম এখানে দিতে পারে। এরপরই ডিক্লারেশন কিন্তু আপনি দিচ্ছেন, আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ I am above 18 years of age, ordinary resident on the above address and a citizen of India and tick anyone। অর্থাৎ এখানে আপনি ঘোষণা দিচ্ছেন আমি 18 বছরের ঊর্ধ্বে এবং ভারতীয় একজন নাগরিক, এবং যে কোনো একটিতে কিন্তু আপনাকে টিক দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 3টি অপশন দেখতে পাচ্ছেন, 3টির মধ্যে যে কোনো একটিতে টিক দিতে হবে এবং যেটাতে আপনি টিক দেবেন সেই হিসেবে কিন্তু আপনাদের কাগজপত্রগুলো দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন 1/7/1987 সালের আগে সেক্ষেত্রে আপনার কি কাগজ দিতে হবে? দেখুন, বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার জন্মের তারিখ প্রমাণের জন্য অথবা আপনার জন্মের স্থান প্রমাণের জন্য যে কোনো একটি কিন্তু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যে 11টি নথির কথা আগেই আপনাদের আমি জানিয়ে দিলাম, সেই 11টি নথির থেকে যে কোনো একটি কিন্তু নথি আপনাকে দিতে হবে। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে না, আগেই কিন্তু আপনাদের বলে দিলাম যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাগজটা দিতে হবে না। মূলত বুঝতেই পারছেন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাগজটা দিতে হবে না যদি তার জন্মসালটা 1/7/1987 সালের আগেও থাকে।
যাদের 2002 সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে এবং যদি তার জন্মসাল 1/7/1987 সালের আগে থেকে থাকে, সেক্ষেত্রে তাদের 11টি নথির মধ্যে কিন্তু যে কোনো একটি নথি দিতে হবে। অন্যথায় যদি 2002 সালের ভোটার লিস্টে সেই ব্যক্তির নাম ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কোনো ধরনের অতিরিক্ত নথি দিতে হবে না। শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটি কিন্তু জমা করলেই হয়ে যাবে, অর্থাৎ পূরণ করে জমা করবে। অতিরিক্ত এখানে যে নথিটি দিতে বলা হয়েছে সেই নথিটি কিন্তু তাকে দিতে হবে না। দেখুন এখানে কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি, 1/7/1987 সালের আগে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে। এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলছি, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই যে কাট অফ ডেটটা রয়েছে, এই কাট অফ ডেটটাই কিন্তু থাকবে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। যদি আপনি ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুটি কাগজ দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি আপনাকে নথি দিতে হবে সেই 11টি নথির মধ্যে। এরপরই বলা হচ্ছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার বাবা অথবা মা যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কিন্তু নথি দিতে হবে। হয় আপনি বাবার দিতে পারেন, না হলে কিন্তু মায়ের দিতে পারেন। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দুটি কাগজ দিতে হবে। এখানে আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে এবং আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই দুটি কাগজ দিতে হবে না। শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। মূলত এখান থেকেও বুঝতে পারলেন, যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। শুধুমাত্র যারা 2002 সালের পরে ভোটার লিস্টে যুক্ত হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দুটি নথি রয়েছে, এই দুটি নথি কিন্তু দিতে হবে। এক আপনার নিজের এবং আরেকটি আপনার বাবা অথবা মা যে কোনো একজনের, হয় আপনি বাবার দিতে পারেন, না হলে মায়ের দিতে পারেন, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে। এরপরই বলা হয়েছে 3 নম্বরে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন 2/12/2004 এর পরে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 3টি নথি দিতে হবে। দেখুন প্রথমেই বলা হচ্ছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার নিজের কিন্তু একটি নথি। এরপরে বলা হচ্ছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ যে 11টি নথি রয়েছে, সেখান থেকে আপনার বাবারও কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। এরপর বলা হচ্ছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার মায়েরও কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে। অর্থাৎ 3 জন ব্যক্তিরই কিন্তু নথি দিতে হবে, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে। তবে এক্ষেত্রেও যে আপনাদের বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে, যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রে এখানে যে বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে, সেই নথিটাও কিন্তু আপনাদের দিতে হবে না, সেই ভোটার লিস্টটি কিন্তু দেখালেই হয়ে যাবে। অর্থাৎ সেই ভোটার লিস্টে যে আপনার বাবা মায়ের নাম ছিল, আপনার বাবা মায়ের নাম কিন্তু সেখান থেকেই দেখা হবে, শুধুমাত্র আপনার নথি দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র নিজের নথি দেখালেই হবে, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি একদমই স্পষ্ট। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়েরও নাম থাকে অথবা কোনো ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে সেই নথিটাও কিন্তু একটা অনেক বড় কাজ করবে। অর্থাৎ অতিরিক্ত কিন্তু তাদের আর কোনো ধরনের নথি দিতে হবে না। মূলত বুঝতেই পারছেন, এখান থেকে কিন্তু অনেকটা স্পষ্ট যে অনেক ব্যক্তিরই কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। যে 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু চাওয়া হচ্ছে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য। সেক্ষেত্রে অনেক ব্যক্তিরই এই ধরনের নথির কিন্তু প্রয়োজন নেই। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। তারপর নিচের কিন্তু অপশনে বলা হয়েছে, যাদের বাবা মা অন্যত্র ছিল, ভারতে পরবর্তীতে এসেছে, তাদের ক্ষেত্রে পাসপোর্ট কিন্তু দিতে হবে। অর্থাৎ পরবর্তীতে যারা ভারতবর্ষে এসেছে, তাদের কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে, আপনি অন্য কোনো বিধানসভাতে আবেদন করেননি অথবা আপনার নাম কিন্তু একটি বিধানসভাতেই রয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং যদি আপনি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপর এখানে ডেটটা দিতে হবে, এখানে জায়গার নাম দিতে হবে, এখানে কিন্তু সিগনেচার করতে হবে। এরপর এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এর আগেই কিন্তু আপনাদের আমি নথিগুলো দেখিয়ে দিলাম, আবারও একবার আপনাদের আমি নথিগুলো দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। অর্থাৎ আপনি রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের যদি কোনো একজন কর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের পেনশনের অর্ডার স্লিপ, তাছাড়াও যদি কোনো ধরনের আইডেন্টিটি কার্ড আপনার কাছে থাকে, সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে, এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংকস,
পোস্ট অফিস, LIC, PSU, প্রিয়র টু 1/7/1987 অর্থাৎ 1/7/1987 সালের আগে জারি করা যদি কোনো ধরনের আপনার কাছে আইডেন্টিটি কার্ড থাকে অথবা LIC, পোস্ট অফিস, ব্যাংকের যদি কোনো ধরনের নথি থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনি জন্মের শংসাপত্র দিয়েও কিন্তু প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ রাজ্য সরকার দ্বারা জারি করা যদি স্থায়ী বসবাসের কোনো ধরনের শংসাপত্র থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ফরেস্ট রাইটস সার্টিফিকেট, এরপরে রয়েছে OBC, SC, ST অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যদি কোনো জাতির শংসাপত্র থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন অর্থাৎ OBC, SC, ST কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ যদি আপনার NRC তে নাম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 10 নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি আপনার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এবং 11 নম্বরে বলা হয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা জারি করা যদি কোনো ধরনের আপনার কাছে জমির দলিল অথবা জমি সংক্রান্ত যদি কোনো ধরনের কাগজ থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়েই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। আপনার বাবা মায়ের নথির ক্ষেত্রেও কিন্তু আপনি এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি ব্যবহার করতে পারেন এবং আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি ব্যবহার করতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আপনি একবার বলছেন নথি লাগবে, একবার বলছেন নথি লাগবে না, আসলে কি? প্রথমেই কিন্তু আপনাদের আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কিন্তু নথি লাগবে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে নিজের নথিটা সেটা কিন্তু লাগবে না। এবং যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং আপনার বাবা অথবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুটি নথি লাগবে। এবং যদি আপনার থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টের নাম সেক্ষেত্রে কিন্তু এই দুটি নথির মধ্যে কোনো একটি নথিও আপনার দিতে হবে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানেও কিন্তু একটি টুইস্ট রয়েছে, যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এখানে যে আপনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের নথি চাওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনাদের দিতে হবে না, অর্থাৎ আপনার বাবা মায়ের যে আগের SIR এর নাম ছিল সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আপনার বাবা মায়ের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। এরপরে যেটা রয়েছে 2/12/2004, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 3টি নথি দিতে হবে। এই 3টির মধ্যে একটি রয়েছে নিজের এবং আর দুটি রয়েছে বাবা এবং মায়ের। এবং এখানেও কিন্তু একটি টুইস্ট রয়েছে, যদি আপনার বাবা মায়ের ভোটার তালিকায় 2002 সালের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মায়েরও কিন্তু নথি দিতে হবে না, শুধুমাত্র আপনার নিজের কিন্তু নথি দিতে হবে। যে 11টি নথি রয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি। মূলত বুঝতেই পারছেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়েরও নাম থেকে থাকে আপনার নিজেরও যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। যদি আপনার 2002 সালের পরে ভোটার লিস্টে নাম উঠে থাকে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনাদের এই যে নথিগুলো রয়েছে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু নথি দিতে হবে। এবং বাবা মার ক্ষেত্রে কিন্তু আপনি ছাড় পেয়ে যাচ্ছেন যদি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে অথবা SIR এর পরে যে ভোটার লিস্টটা বের করা হয়েছিল সেই ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই 2002 সালের ভোটার লিস্টে আপনি কিভাবে দেখবেন, অথবা আপনার বুধে আপনার নাম ছিল কিনা অথবা আপনার বাবা মায়ের নাম ছিল কিনা সেটা কিভাবে খুঁজবেন। খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই খুঁজতে পারবেন, সেটা এখন আমরা জেনে নিচ্ছি। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন CO ওয়েস্ট বেঙ্গল লিখে। CO ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন co-westbengal.nic.in, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। আবারও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি CO ওয়েস্ট বেঙ্গল। এই CO ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথমেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছেন co-westbengal.nic.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই হোম স্ক্রিনে কিন্তু চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, দেখুন এখানে রয়েছে লেটেস্ট নিউজ। এই লেটেস্ট নিউজেই কিন্তু এখানে একটি ব্যানার শো হচ্ছে যে ইলেকটোরাল রোল অফ SIR 2002, তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু জেলাগুলি রয়েছে, আপাতত এখানে কিন্তু 11টি জেলা রয়েছে, হয়তো আপনি যখন পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন এখানে কিন্তু সব জেলারই নাম দেখতে পারবেন। এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে সব এসি অর্থাৎ সব বিধানসভারই কিন্তু এখনো পর্যন্ত আপলোড করা হয়নি, আপলোডেড সুন কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপলোড করা হবে।
অর্থাৎ যেসব জেলার এখনো পর্যন্ত লিস্ট আসছে না, তো আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, খুব শীঘ্রই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং ধীরে ধীরে সব জেলারই কিন্তু বিধানসভার লিস্ট আপলোড করা হবে। এবং এখন আপাতত 11টি জেলা রয়েছে, পরবর্তীতে যখন আপনারা ভিডিওটি দেখবেন হয়তো কিন্তু সব জেলারই আপনারা লিস্ট পেয়ে যাবেন। আপাতত 11টি জেলারই কিন্তু দেখা যাচ্ছে। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটি রয়েছে এই জায়গার উপরেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধরুন আমরা কোচবিহার জেলার দেখব, কোচবিহারের উপরে ক্লিক করে দিচ্ছি। কোচবিহারের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন সব বিধানসভা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যে বিধানসভার আন্ডারে রয়েছেন সেই বিধানসভাটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, অনেক জেলার কিন্তু এখানে নাম নাও আসতে পারে। যেসব জেলা ভাগ হয়ে গিয়েছে, যেমন জলপাইগুড়ি ভাগ হয়ে আলিপুরদুয়ার জেলা হয়েছে, আলিপুরদুয়ার লিস্ট কিন্তু এই জলপাইগুড়ির এখানেই থাকতে পারে। আপনি এই জলপাইগুড়ির উপর ক্লিক করে দিয়ে কিন্তু আলিপুরদুয়ার যে বর্তমানে বিধানসভা রয়েছে সেটার কিন্তু লিস্ট এখানে পেয়ে যেতে পারেন। তো আমরা কোচবিহারের দেখব, কোচবিহারের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি এবং আমাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাটা এখান থেকে আমরা দেখে নেব। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেহেতু 20 থেকে 22 বছর আগের এই লিস্টটি, সেই কারণে যদি কারোর বিধানসভা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আগের যে বিধানসভা রয়েছে সেই আগের বিধানসভাতে গিয়ে কিন্তু আপনাকে লিস্টটা চেক করতে হবে। ধরুন আমরা মাথাভাঙার দেখব, এখানে রয়েছে মাথাভাঙা, এই মাথাভাঙার উপরে ক্লিক করে দিচ্ছি। মাথাভাঙার যতগুলো বুথ রয়েছে সবগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটা বুথের পাশেই কিন্তু ফাইনাল রোল রয়েছে। এই ফাইনাল রোলের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি সেই লিস্টটা দেখে নিতে পারেন। এখানে আবারও কিন্তু সেম একটি তথ্য দিয়ে দিচ্ছি, যদি আপনাদের বুথ 2002 সালে আলাদা ছিল সেক্ষেত্রে কিন্তু সেই বুথেরই আপনাকে লিস্ট দেখতে হবে। ধরুন আপনাদের বুথ 40 নম্বর ছিল, সেই 40 নম্বরটা ভেঙে বর্তমানে 41 নম্বর হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 40 নম্বর বুথের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটাই কিন্তু দেখতে হবে। অর্থাৎ 2002 সালের কিন্তু লিস্টটা আপনি এখানেই পাবেন, অর্থাৎ 40 নম্বর বুথেই কিন্তু পাবেন। তো এক্ষেত্রে আপনাদের বাড়ির যে গুরুজন রয়েছে অথবা যারা আগে ভোট দিয়েছিল 20 থেকে 21 বছর আগে, তাদের কিন্তু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আগে অন্য কোনো বুথ ছিল নাকি, বর্তমানে যে বুথে আপনি ভোট দিচ্ছেন সেই বুথই আগে থেকে রয়েছে। অবশ্যই কিন্তু আপনি জিজ্ঞাসা করে নেবেন এবং তারপর কিন্তু সেই লিস্টটা আপনাকে দেখতে হবে। যদি আগে বুথ আলাদা ছিল সেক্ষেত্রে সেই বুথেরই কিন্তু আপনাকে দেখতে হবে। উদাহরণস্বরূপ যে কোনো একটি আমরা ফাইনাল রোল দেখে নিচ্ছি। এই ফাইনাল রোলের উপরে আপনি ক্লিক করে দেবেন, যখনই ক্লিক করে দেবেন সেই রোলটা কিন্তু এখানে লোড হবে, অর্থাৎ পিডিএফ আকারে কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন 2002 রয়েছে, এরপরে রয়েছে S25 পশ্চিমবঙ্গ, অংশ রয়েছে 40 এবং দেখতেই পাচ্ছেন চূড়ান্ত প্রকাশনার তারিখ 12/4/2002। 12/4/2002 সালে কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয়েছিল। এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নং, পৌরসভা সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, থানা থেকে শুরু করে মহকুমা, পিনকোড সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, কতজন ভোটার ছিল সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। বাদিকেই রয়েছে কিন্তু সিরিয়াল নম্বর, এখানে নাম দেখতে পারবেন, এদিকে স্বামী অথবা পিতার নাম কিন্তু এখানে থাকবে এবং লিঙ্গটা কিন্তু এখানে থাকবে, স্ত্রী নাকি পুরুষ, এরপর বয়স কত ছিল সেই বয়সটাও কিন্তু এখানে থাকবে এবং এদিকে কিন্তু সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড নম্বর থাকবে। তো অনেকেই বলতে পারেন যে এই ভোটার কার্ড নম্বরগুলো কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই, কারণ নির্বাচন কমিশন কিন্তু জানে, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই তথ্যগুলো রয়েছে যে কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বর হয়েছে। কারণ বর্তমানে আপনারা জানেন যদি নাম চেঞ্জ করেন অথবা আপনি যদি কোনো ধরনের ঠিকানা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বরগুলো চেঞ্জ হয়ে যায় এবং আগে কিন্তু WB/01003 এই ধরনের কিন্তু নম্বরগুলো ছিল, সেই নম্বরগুলো কিন্তু বর্তমানে নেই। বর্তমানে শর্ট নম্বর বেরিয়েছে, XFB দিয়ে বেরিয়েছে, GTX দিয়ে বেরিয়েছে, অর্থাৎ এই ধরনের কিন্তু নম্বরগুলো রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই, শুধুমাত্র এখান থেকে আপনি নামগুলো দেখে নেবেন এবং আপনার বুথ অনুযায়ী কিন্তু এখানে আপনাকে খুঁজতে হবে। এখানে যে 400, 500 অথবা 1000 নাম রয়েছে সেই 1000 নামের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে এবং এই লিস্টটা কিন্তু আপনারা সুন্দর করে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো এইভাবে খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা লিস্টগুলো দেখে নিতে পারেন। আশা করছি এভাবেই খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে 2002 সালের ভোটার লিস্ট বের করে নিতে পারবেন এবং যেসব জেলার এখনো পর্যন্ত আপলোড করা হয়নি অথবা যেসব বিধানসভার এখনো পর্যন্ত আপলোড করা হয়নি আপনাদের অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে সব বিধানসভারই কিন্তু এখানে আপলোড করা হবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু এগুলো আপলোড করা হবে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, যেসব জেলার এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি সেই সব জেলারও কিন্তু লিস্ট প্রকাশিত হবে। ভিডিওর শুরুতেই কয়েকটি প্রশ্ন আপনাদের আমি দেখিয়েছিলাম, সেই সব প্রশ্নের উত্তর এখন আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল কাদের কাগজ দেখানোর প্রয়োজন নেই। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো ধরনের কাগজ দেখানোর প্রয়োজন নেই। এর পরের প্রশ্ন ছিল জন্ম শংসাপত্র না দেখালে কি ভোটার তালিকা থেকে বাতিল, অর্থাৎ জন্ম সার্টিফিকেট ছাড়া কি অন্যভাবে আপনি প্রমাণ করতে পারবেন না, তেমনটা কিন্তু না। জন্ম সার্টিফিকেট ছাড়াও 10টি ডকুমেন্টস রয়েছে, সেই 10টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপরে রয়েছে 1987 পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম শংসাপত্র দেখাতেই হবে, তেমনটা কিন্তু না। যদি বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু প্রমাণ করতে আপনি পারবেন। এরপরই বলা হচ্ছে জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য নথি দেখানো যাবে। হ্যাঁ, অন্য কিন্তু নথি দেখানো যাবে,
অর্থাৎ আরো কিন্তু 10টি ডকুমেন্টস রয়েছে। এর আগে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টসের লিস্টগুলো দেখিয়েছিলাম। এরপর বলা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকলে কি নাগরিক নয়? তো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে কয়েকদিন আগেই যদি ভোটার তালিকা থেকে নাম বাতিল পড়ে যায় তা সত্ত্বেও কিন্তু তার ভারতীয় নাগরিকত্ব যাবে না, অর্থাৎ তিনি কিন্তু ভারতীয় হয়েই থাকবেন। এই কিন্তু কয়েকটি প্রশ্ন ছিল। তো আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। তাছাড়াও আপনাদের মনে যেসব প্রশ্নগুলো ছিল কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তাছাড়াও আপনাদের 2002 সালের ভোটার লিস্ট কিভাবে আপনারা বের করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সমস্ত কিছুই A to Z দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং সবার মাঝে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।